গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা ক্লিওপেট্রা বইটি। পড়ছি এর ৬ষ্ঠ পর্ব। ৪ দিন পর আলেকজান্দ্রিয়ায় ফিরে এলাম আমরা। সময়ের সঙ্গে সঙ্গে ক্লিওপেট্রার মন থেকে গুপ্তধন উদ্ধারের বিভীষিকাময় ঘটনাগুলো হালকা হতে লাগল। নিজের প্রাসাদে পা দেওয়ার পর আবার আগের ক্লিওপেট্রা হয়ে গেল সে। একবার হাসে, একবার জ্ঞানের কথা বলে, আবার কখনো উদাস হয়ে যায়, কখনো প্রচণ্ড দাপট দেখায়, আবার কখনো অন্যের দুঃখে ভেঙে যায় ওর মন। আর এই ক্লিওপেট্রাকে নিয়েই কেটে গেল আমার জীবনের সুখের শেষ দিনগুলো। রাতের পর রাত হাত ধরাধরি করে প্রাসাদের বাগানে আর নইলে কোনো খোলা চত্বরে বসে থাকতাম আমরা। রাতের নৈশব্দ ভেঙে আমাদের কানে ভেসে আসত দূর সমুদ্রের গর্জন। নীল নদের উপর দিয়ে বয়ে আসত সুশীতল বাতাস। ক্লিওপেট্রা পাশে থাকায় সেই বাতাসকে মনে হতো স্বর্গের সুবাতাস। মেঘহীন আকাশের চাঁদ অবিরাম আলো দিত আমাদের। অগণিত তারা কথা বলার খোরাক জোগাত। আমরা প্রেমের কথা বলতাম, আমাদের বিয়ের ব্যাপারে পরিকল্পনা করতাম, অনাগত ভবিষ্যৎ নিয়ে কল্পনার জাল বুনতাম। যুদ্ধ কিভাবে করবে সেটাও মাঝে মধ্যে আমাকে খুলে বলতো ক্লিওপেট্রা। মনোযোগ দিয়ে শুনতাম ওর কথা। পিরামিড অফ হার্ট থেকে ফেরার পর একদিন দেখা হলো চার্মিয়নের সঙ্গে। আমাকে দেখে কাছে এগিয়ে এলো মেয়েটা। জিজ্ঞেস করল, মহান হারমাচিস, রানীকে সঙ্গে নিয়ে কোথায় গিয়েছিলেন? বিশ্বাসঘাতকতার নতুন কোনো অভিযানে, নাকি ভালোবাসার দেশে, যেখানে আপনি আর রানী ছাড়া আর কেউ ছিল না? দেশের কাজে। ওর প্রশ্ন শুনে প্রচণ্ড বিরক্ত হলাম আমি। ব্যাপারটা খুবই গোপন, তোমাকে বলা যাবে না। আমাকে বলা যাবে না কেন? দেশের গোপন কাজ মানে প্রেম করা, সেজন্যে? দাঁতে দাঁত পিষলাম। হুল ফোটানো কথা ছাড়া আর কিছু বলতে পারো না তুমি চার্মিয়ন? ভদ্রতা জ্ঞান কবে হবে তোমার? ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলে রাগটা দমন করার চেষ্টা করলাম। মিশরকে অ্যান্টনির কবল থেকে উদ্ধার করার একটা উপায় খুঁজতে গিয়েছিলাম আমরা। তিক্ত হাসল চার্মিয়ন। আপনি রাজনীতির কিছুই বোঝেন না এখনো। বুঝলে হয়তো আর জীবিত থাকত না রানী ক্লিওপেট্রা। মুখ সামলে কথা বলো চার্মিয়ন, নইলে তোমাকেই খুন করব আমি। ভয় পেল না মেয়েটা। করুণ হাসিটা ঠোঁটের কোণায় ধরে রেখে বলল, 3 দিনের ভেতরেই আপনি জানতে পারবেন চার্মিয়ন কেন হুল না ফুটিয়ে কথা বলতে পারে না প্রেমান্ধ যুবকদের সঙ্গে। তবে হ্যাঁ, একটা কথা সত্য, যতদিন আঘাত না আসে ততদিন প্রেম খুবই মধুর। বিদায় মহান হারমাচিস। পিছু ডেকে থামালাম ওকে। জিজ্ঞেস করলাম, আঘাত মানে? হয়তো ডেলিয়াসকে শান্তির প্রস্তাব দিতে পারে রানী, হয়তো সিলিসিয়াতেও যেতে পারে। আর কিছু না বলে চলে গেল সে। হেয়ালি মনে হলো চার্মিয়নের কথাগুলো। খুব একটা পাত্তা দিলাম না, চলে গেলাম নিজের কাজে। সেদিন এমনকি ক্লিওপেট্রার সঙ্গেও আর দেখা হলো না আমার। সারাদিন নিজের মন্ত্রণার সভার সদস্যদের নিয়ে বৈঠক করল সে। ব্যস্ত আছে বুঝতে পেরে ওকে বিরক্ত করলাম না। পরদিন ওর সঙ্গে দেখা হওয়া মাত্রই যুদ্ধের প্রসঙ্গ তুললাম। হারমাচিস, প্রায় ধমক দিয়ে উঠল সে। এখন বিরক্ত করো না আমাকে। এসব কথা শুনতে শুনতে কান দুটো পচে গেল। আগামীকাল ডেলিয়াসকে অ্যান্টনির বার্তার জবাব দিতে হবে, তারপর এ প্রসঙ্গে কথা বলবো আমরা। শুনলাম তুমি নাকি সন্ধির প্রস্তাব দেবে অ্যান্টনিকে, এমনকি তুমি নাকি সিলিসিয়াস যাওয়ার জন্য প্রস্তুত। কে বলেছে তোমাকে? তোমার সহচরী চার্মিয়ন। কে কি বলল সেসব কথায় কান দিও না। এখন যাও, আমি খুব ক্লান্ত, বিশ্রাম নেব। চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। আরেকটা কথা ক্লিওপেট্রা, আমাদের বিয়ে। বিয়ে? চেঁচিয়ে উঠল রানী। বিয়ে বিয়ে করে এত পাগল হয়েছ কেন তুমি? বিয়ে না করে কি খুব অসুবিধায় আছি আমরা? থতমত খেয়ে গেলাম। কখনো কল্পনাই করিনি ক্লিওপেট্রা ও ধরনের আচরণ করতে পারে আমার সঙ্গে। থতমত গলায় বললাম, সবাইকে জানিয়ে আমাকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলে তুমি। সেই প্রতিজ্ঞাটা কি ভঙ্গ করেছি আমি? ঠিক আছে, আগামীকাল ডেলিয়াস বিদায় নেবার পর দরবারে সবার সামনে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করব, চলবে? আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল ক্লিওপেট্রা। সেটাতে চুমু খেয়ে আর কিছু না বলে বিদায় নিলাম আমি। সে রাতে আবার দেখা করতে গেলাম ওর সঙ্গে, কিন্তু রক্ষী আমাকে বলল, রানীর সঙ্গে গোপন পরামর্শ করছেন ম্যাডাম চার্মিয়ন, ভেতরে যাওয়া নিষেধ। পরদিন দুপুরে দুরু দুরু বুকে হাজির হলাম লোকে ঠাসা দরবার কক্ষে।
পরামর্শদাতা, জমিদার, সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা, শত শত রক্ষী, বলতে গেলে কেউই বাকি ছিল না। ক্লিওপেট্রার জন্য অপেক্ষা করছিলাম আমরা। কিন্তু প্রথমে একা ঢুকল চার্মিয়ন। ক্লিওপেট্রার সিংহাসনের পাশে ওর জন্য নির্দিষ্ট করে রাখা আসনে বসে পড়ল। গর্বিত ভঙ্গিতে তাকালো এদিক ওদিক। আমার সঙ্গে চোখাচোখি হলো একবার। তাচ্ছিল্যের ভঙ্গিতে আমাকে দেখেই দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল সে। বাজনা বেজে উঠল একটু পর। রাজকীয় পোশাক পরে দরবারে ঢুকল ক্লিওপেট্রা। মেনকাও রায়ের সমাধি থেকে পাওয়া সবচেয়ে বড় পান্নাটা ওর মুকুটে শোভা পেতে দেখে যার পণ্যায় অবাক হলাম আমি। ওর অপূর্ব সুন্দর মুখটা থমথম করছিল। ধীরে ধীরে সিংহাসনে বসে পড়ল সে। পাশে দাঁড়িয়ে থাকা নাবিকদের সর্দারকে জিজ্ঞেস করল, অ্যান্টনির দূত কি এখনো অপেক্ষা করছেন? জি মহামান্য। ওকে ভেতরে আসতে দাও। অ্যান্টনির বার্তার জবাব দেব আমি। দরবারের আরেক দিকের দরজা খুলে গেল। প্রথম দিনের মতোই নিখুঁত মসৃণ চেহারায় বিড়ালের মতো পদক্ষেপে হাজির হল ডেলিয়াস। ক্লিওপেট্রার সামনে দাঁড়িয়ে শুরু করল ওর মিথ্যা ভাষণ। পৃথিবীর সৌন্দর্য, মিশরের ঐশ্বর্য, আগামীকাল সিলেসিয়ার টার্সাসে মহান অ্যান্টনির সঙ্গে দেখা হবে আমার। সৌন্দর্যের দেবী, আমার ধৃষ্টতার জন্য ক্ষমা চেয়ে আবারও বলছি, আপনার ওই অভূতপূর্ব সুন্দর ঠোঁট দুটো দিয়ে এমন কোনো বাক্য উচ্চারণ করবেন না যাতে দুটো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে, নিরীহ লোকেরা অনর্থক মারা পড়ে। অ্যান্টনি মহান, তাঁর চেয়ে বড় শান্তিপ্রিয় লোক আর নেই। আবার যুদ্ধের ময়দানে তাঁর চেয়ে ভয়ঙ্করও কেউ নেই। কিছুক্ষণ চুপ করে রইল ক্লিওপেট্রা। তারপর কোকিলের মতো গলায় বলতে আরম্ভ করল, মহান ডেলিয়াস, মহান অ্যান্টনির বার্তা নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি আমরা। তাঁর সেনাবাহিনী হয়তো মিশরের সেনাবাহিনীর তুলনায় শক্তিশালী, কিন্তু মিশরীয়রা বীরের জাতি। ওরা দেশের জন্য লড়তে এবং জীবন উৎসর্গ করতে কখনোই ভয় পায় না। তবে হ্যাঁ, অনর্থক রক্তপাতে কোনো লাভ নেই। আমি আলোচনার মাধ্যমে সব সন্দেহ আর মিথ্যা অভিযোগের অবসান ঘটাতে চাই। সিলিসিয়ায় যেতে কোনো আপত্তি নেই আমার। মাথায় বাজ পড়ল আমার। মনে হলো কেউ নেশার ওষুধ খাইয়ে দিয়েছে ক্লিওপেট্রাকে। ঘোরের মধ্যে কথা বলছে সে। চেঁচিয়ে উঠলাম, ক্লিওপেট্রা, তোমার প্রতিজ্ঞার কথা স্মরণ করো। ক্রোধোন্মত্ত সিংহীর মতো আমার দিকে তাকালো ক্লিওপেট্রা। তোমার সাহস তো কম নয় হারমাচিস। একজন দাস হয়ে আমার মুখের উপর কথা বলো তুমি? কে তোমাকে আমার কথার মাঝখানে বাধা দিতে বলেছে? আরেকটা শব্দ উচ্চারণ করলে চাপকে পিঠের ছাল তুলে নেব তোমার। লজ্জায় অপমানে মাথা নিচু হয়ে গেল আমার। আর কিছু না বলে তাকিয়ে রইলাম মেঝের দিকে। চার্মিয়নের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হওয়াতে খারাপ লাগছিল খুব। আরও কিছুক্ষণ ক্লিওপেট্রার প্রশংসা করার পর চলে গেল ডেলিয়াস। প্রথম প্রতিজ্ঞাটা রক্ষা করেনি ক্লিওপেট্রা, হয়তো দ্বিতীয়টা রাখবে এই আশা নিয়ে মুখ তুলে ওর দিকে তাকালাম আমি। কিন্তু একটা কথাও বলল না ক্লিওপেট্রা, এমনকি সভার সমাপ্তিও ঘোষণা করল না। রক্ষী পরিবেষ্টিত হয়ে নীরবে এগিয়ে গেল অ্যালাবেস্টার হলের দিকে। একে একে বিদায় নিল সভাসদেরা। যাওয়ার সময় ওদের কেউ কেউ ঘৃণার দৃষ্টিতে তাকালো আমার দিকে। অপমানের জ্বালায় চোখে অন্ধকার দেখলাম আমি। একসময় উপলব্ধি করলাম দরবার কক্ষে একা দাঁড়িয়ে আছি আমি। অসহ্য রাগে ছটফট করতে করতে অ্যালাবেস্টার হলে গিয়ে ঢুকলাম। 4 জন রক্ষীর পাহারায় ঝর্ণার কাছে বসে থাকতে দেখলাম ক্লিওপেট্রাকে। চার্মিয়ন, আইরাস, মেরাইরা এবং নাম না জানা আরও কয়েকজন সুন্দরী মেয়ে আছে ওর সঙ্গে। ক্লিওপেট্রার রাজনৈতিক বুদ্ধিমত্তার প্রশংসা করছে সবাই। আমাকে দেখেই বলল ক্লিওপেট্রা, আইরাস, বাকিদের নিয়ে বাইরে যাও। রক্ষী 4 জন আর চার্মিয়ন বাদে বাকিরা চলে গেলে আমাকে উদ্দেশ্য করে বলল ক্লিওপেট্রা, কাছে এসো না, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। তোমাকে আর বিশ্বাস করি না আমি। কে জানে, হয়তো আমাকে খুন করতে আবার খঞ্জন নিয়ে হাজির হয়েছ। রক্ষীরা, বোকার মতো দাঁড়িয়ে না থেকে কড়া নজর রেখো লোকটার উপর। প্রস্তুত হলো রক্ষীরা। বেদনায় কালো হয়ে গেল আমার মুখ। বলো, জানতে চাইল ক্লিওপেট্রা, কোন অধিকারে আমার কথার মাঝখানে বাধা দিয়েছিলে তুমি? অধিকারের কথা বাদ দাও, প্রতিজ্ঞার কথা বলো। তুমি প্রতিজ্ঞা করেছিলে মেনকাও রায়ের সমস্ত সম্পদ মিশরের কাজে লাগাবে। ইতিমধ্যে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছ তুমি। তোমার মুকুটে লাগিয়েছ সবচেয়ে বড় পান্নাটা। আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে তুমি। বলেছিলে ডেলিয়াস বিদায় নেওয়ার পর তোমার দরবারের সবার সামনে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবে। সেটাও করনি। ব্যাপারটা কি? হাত তুলে আমাকে থামিয়ে দিল ক্লিওপেট্রা।
তুমি আমাকে প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিচ্ছ হারমাচিস? তুমি? তীব্র ব্যঙ্গ ঝরল ওর কণ্ঠে। তুমি নিজেই তো সবচেয়ে বড় প্রতিজ্ঞা ভঙ্গকারী। আমি প্রতিজ্ঞা করেছিলাম শুধু তোমার কাছে, আর তুমি প্রতিজ্ঞা করেছিলে তোমার দেবতাদের কাছে, তোমার বাবার কাছে, মামার কাছে, ৩৭টা শহরের ৩৭ জন গণ্যমান্য লোকের কাছে, মিশরের সব আদিবাসীদের মানে দাসদের কাছে। তারপর কি হলো সেই প্রতিজ্ঞার? আমার উপর নামবে শুধু মেনকাও রায়ের অভিশাপ, আর তোমার উপর কতজনের অভিশাপ নামবে? কেঁপে উঠলাম কথাগুলো শুনে। যদি বলি, আগের চেয়েও শীতল কণ্ঠে বলে চলল ক্লিওপেট্রা, প্রতিশোধ নিলাম তোমার উপর, তাহলে বিশ্বাস করবে আমার কথা? তুমি আমাকে বিশ্বাস করেছিলে, আমি তোমাকে যা বলেছিলাম, যেভাবে বলেছিলাম মেনে নিয়েছিলে। একদিন আমিও ওরকম অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তোমাকে। ভেবেছিলাম তুমিই আমার একমাত্র বন্ধু, চোখ বন্ধ করে নির্ভর করা যায় তোমার উপর। কিন্তু সবই মিথ্যা জানার পর আমার অবস্থাটা কি হয়েছিল একবার কল্পনা করতে পারো? বিশ্বাসঘাতক হারমাচিস, কত কষ্ট করে সেই রাতে ঠোঁটে হাসি ফুটিয়ে রেখেছিলাম আমি, ভাবতে পারো একবার? আজকে তুমি যতটা দুঃখ পেলে তার চেয়েও অনেক অনেক বেশি পেয়েছিলাম আমি সেই রাতে। তুমি প্রেমিক পুরুষ না হারমাচিস, তুমি সাধক। নারীর উপর আসলে তোমার কোনো আকর্ষণ নেই, সুতরাং আমার প্রতি তোমার ভালোবাসা নিষ্কাম নয়। কিন্তু তোমাকে সত্যিই মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম আমি, বিনিময়ে কিছুই চাইনি। তোমাকে ভালোবেসেছি, ঠকেছি, তাই তোমাকেও ঠকালাম। একটু থেমে দম নিল ক্লিওপেট্রা। তুমি আমাকে খুন করতে চেয়েছিলে, সেটা কি আমি কোনোদিন ভুলতে পারব? বিয়ের পর আমাকে খুন করে নিজেকে মিশরের রাজা ঘোষণা করবে না তুমি, সেটার নিশ্চয়তা কি? শোনো হারমাচিস, তোমাকে বিয়ে করার মানে হচ্ছে আত্মহত্যা করা, কাজেই ভুলে যাও বিয়ের কথা। ঠিক আছে। কোনো আশা নেই বুঝতে পেরে রাগে চেঁচিয়ে উঠলাম। আমাকে তুমি ঠকিয়েছ, ধোঁকা দিয়ে মেনকাও রায়ের গুপ্তধন উদ্ধার করিয়েছ। আমি জানি মেনকাও রায়ের অভিশাপ থেকে বাঁচব না আমি, আগেই বুঝেছিলাম, কিন্তু গুরুত্ব দিইনি। এখন আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, একদিন ধ্বংস হয়ে যাবে তুমি, যন্ত্রণাময় মৃত্যু হবে তোমার। তোমার ওই অবস্থা দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু হয়তো সেই সুযোগ পাব না। চললাম আমি, তোমার ওই সাপের মতো চেহারাটা আর দেখতে চাই না। এক লাফে উঠে দাঁড়াল ক্লিওপেট্রা, ক্রোধে লাল হয়ে যাওয়া মুখ ঝামটে বলল, তোমাকে এত সহজে যেতে দেব ভেবেছ? যেন জাদু করে আমার ক্ষতি করতে পারো? এত বোকা ভেবো না আমাকে হারমাচিস। আমার সঙ্গে তোমাকেও যেতে হবে সিলিসিয়ায়, সেখানে গিয়ে ভেবে দেখব তোমাকে সত্যিই মুক্তি দেয়া যায় কি না। মুক্তি শব্দটা বিশেষ ঢঙে বলল ক্লিওপেট্রা। সেই ঢংটার মানে বুঝেছিলাম মারও পরে। মানে? বোকার মতো জিজ্ঞেস করলাম। কি করবে তুমি? উত্তর না দিয়ে বাঁকা হাসল ক্লিওপেট্রা। রক্ষীরা, গাধার মতো দাঁড়িয়ে না থেকে ধরো বিশ্বাসঘাতক দাসটাকে। কাছেই দাঁড়িয়েছিল রক্ষীদের দল। একজন খোলা তরবারি হাতে এগিয়ে এলো আমার দিকে, বাকিরা খাপ থেকে তরবারি বের করতে আরম্ভ করল। ততক্ষণে ক্রোধে পাগল হয়ে গেছি আমি। অনেক বছর আগে সিংহ শিকার করার সময় নিজেকে বাঁচানোর যে তাগিদ অনুভব করেছিলাম, সেটা টের পেলাম আবার। রক্ষীটা কাছে এসে দাঁড়ানোর আগে ওর উদ্দেশ্যে দৌড় দিলাম। হতভম্ব হয়ে গেল লোকটা, দাঁড়িয়ে গেল মূর্তির মতো। লোকটার দুহাত দূরে থামলাম, সর্বশক্তি দিয়ে ঘুষি মারলাম ওর কণ্ঠনালীতে। ভোঁতা একটা আওয়াজ হলো। দুর্বল জায়গায় প্রচণ্ড আঘাত পেয়ে তৎক্ষণাৎ মারা গেল লোকটা। ওর প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ার আগেই হাত থেকে ছিনিয়ে নিলাম তরবারি আর ঢাল। চিৎকার করতে করতে ছুটে এলো আরেকজন, আমাকে উদ্দেশ্য করে সর্বশক্তিতে তরবারি চালালো। ঢাল দিয়ে ঠেকালাম আঘাতটা, তারপর ওকে পাল্টা আঘাত করলাম। আমার কোপটা সরাসরি ওর ঘাড়ে গিয়ে লাগলো। শিরোনাস্ত্র ভেঙে দুফাক হয়ে গেল লোকটার গলা। তৃতীয়জন কিছুটা ভীতু প্রকৃতির ছিল। দুজন সঙ্গীকে চোখের পলকে মরতে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আর সেই সুযোগে আমার তরবারিটা সোজা ঢুকিয়ে দিলাম ওর পেটে। চতুর্থজন একবার তাকালো ক্লিওপেট্রার দিকে, তারপর আমার দিকে পেছন ফিরে গলা ফাটিয়ে ডাকল, টারানিস, টারানিস, জলদি এসো! কিন্তু টারানিস আসার আগেই আবার দৌড় দিলাম আমি। বাম হাতে ধরা ঢাল দিয়ে আঘাত করলাম চতুর্থজনের কাঁধে। প্রচণ্ড ধাক্কায় ছিটকে 3 হাত দূরে গিয়ে পড়ল লোকটা। দেরি না করে ওর বুকে গেঁথে দিলাম আমার তরবারিটা। চতুর্থজনের চিৎকার শুনে দরজায় উকি দিল টারানিস। ভেতরের অবস্থা বুঝে চেঁচিয়ে আরও লোক জোগাড় করে ফেলল। মুহূর্তের মধ্যেই 10-15 জন সৈন্য ঘিরে ধরল আমাকে। প্রথম 4 জনের মতো ভুল না করে একত্রে এলো ওরা।
পরাজয় মেনে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি। মহামান্য রানী, মহামান্য রানী, মহামান্য রানী, হঠাৎ চেঁচিয়ে উঠল চার্মিয়ন। লোকটাকে প্রাণ ভিক্ষা দিন, সাহস আছে আপনার জ্যোতিষীর। সবই তো দেখলেন আপনি, ওর কাছে ঢাল ছিল না, তরবারি ছিল না, কিন্তু আরেকজনের ঢাল তলোয়ার কেড়ে নিয়ে কেমন দুর্দান্ত লড়াই করল। যদি সত্যিই কখনো ভালোবেসে থাকেন ওকে, তাহলে ওর প্রাণ ভিক্ষা দিন, দয়া করুন লোকটার উপর। অদ্ভুত দৃষ্টিতে চার্মিয়নের দিকে তাকালো ক্লিওপেট্রা। জিজ্ঞেস করল, এত গুণ গাইছ কেন হারমাচিসের? ওর মতো সাহসী কাউকে আপনার সৈন্যরা খুন করলে সহ্য করতে পারব না আমি। কাপুরুষের মৃত্যু দেখতে খারাপ লাগে না, কিন্তু বীরের মৃত্যু সবসময় দুঃখজনক। মানলাম লোকটা বিশ্বাসঘাতক, আপনাকে খুন করতে চেয়েছিল, কিন্তু তখন আপনি ক্ষমা করেছিলেন ওকে। আজ সে আপনার কোনো ক্ষতি করেনি, শুধু চলে যেতে চেয়েছিল। নিজেকে বাঁচানোর জন্য বীরের মতো লড়াই করাটা তো অপরাধ নয় মহামান্য রানী। চার্মিয়নের অদ্ভুত যুক্তি শুনে হাসল ক্লিওপেট্রা। বলল, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম চার্মিয়ন, প্রাণ ভিক্ষা দিলাম হারমাচিসকে। সৈন্যরা, ওকে ওর ঘরে নিয়ে যাও, কড়া পাহারায় রেখো, পরে ঠিক করব কি শাস্তি দেওয়া যায় শয়তানটাকে। আমি বন্দি থাকা অবস্থায় একদিন দেখা করতে এলো চার্মিয়ন। আমার অবস্থা নিয়ে আক্ষেপ করার পর বলল, 20 দিনের ভেতর সিলিসিয়াস যাচ্ছে রানী, আপনাকেও সঙ্গে নিয়ে যাবে। কেন? সে যাচ্ছে অ্যান্টনির সঙ্গে কথা বলতে, আমি গিয়ে কি করব? বেশ কিছুক্ষণ ইতস্তত করে বলল চার্মিয়ন, আপনাকে এখনো ভয় পায় রানী, এখানে আপনাকে রেখে যেতে সাহস পাচ্ছে না সে। চার্মিয়ন, আমি পালাতে চাই, তুমি সাহায্য করবে আমাকে? এপাশ ওপাশ মাথা নাড়ল চার্মিয়ন। কড়া পাহারায় রাখা হয়েছে আপনাকে, একটা মাছিও রক্ষীদের ফাঁকি দিয়ে ভেতরে আসতে পারবে না, ভেতর থেকে বেরো হতে পারবে না। আর পালিয়ে কার কাছে আশ্রয় নেবেন? একটা মাত্র জায়গা আছে আপনার জন্যে, অ্যাবাউদিস, কিন্তু সেখানে পৌঁছানোর অনেক আগেই ধরা পড়বেন আপনি। কিছু বললাম না, মেঝের দিকে তাকিয়ে বসে রইলাম মূর্তির মতো। যতদিন না পাহারা ঢিলে হয়, বলে চলল চার্মিয়ন, ততদিন অপেক্ষা করতে হবে আমাদের। এখানে রানীর ক্ষমতা আছে, চাইলে আপনাকে পাহারা দেবার জন্যে 1000 রক্ষীও নিযুক্ত করতে পারে সে। কিন্তু সিলেসিয়ার কথা ভেবে দেখুন একবার, আলোচনার জন্য সেখানে যাচ্ছে রানী, সবসময় আপনার খোঁজ নেওয়া সম্ভব হবে না ওর পক্ষে। তাই আমার অনুরোধ, রানীর সঙ্গে সিলেসিয়ায় যান আপনি, তারপর আমার সাধ্যমতো চেষ্টা করব আমি। তুমি আমার জন্য বারবার এত ঝুঁকি নিচ্ছ কেন চার্মিয়ন? আমার দিকে অনেকক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটা, তারপর আমাকে হতবাক করে দিয়ে কেঁদে ফেলল। ব্যথায় ভেঙে যাওয়া গলায় জিজ্ঞেস করল, উত্তরটা কি জানা নেই আপনার? স্থির হয়ে গেলাম। ক্লিওপেট্রাকে খুন করার কথা ছিল যে রাতে, তার আগের রাতটার কথা মনে পড়ল হঠাৎ। আমার প্রশ্নটার উত্তর পেতে দেরি হল না। আশ্চর্য হয়ে উপলব্ধি করলাম, উত্তরটা না পেলেই ভালো হতো। আর কিছু না বলে চলে গেল চার্মিয়ন। ক্লিওপেট্রার সিলেসিয়াস যাওয়ার ঠিক 2 দিন আগে আবার হাজির হলো মেয়েটা। জানালো নদীপথে রওনা হচ্ছে রানী। প্রথমে সিরিয়ায় যাবে সে, তারপর সেখান থেকে আইসাসের উপসাগর হয়ে সিলিসিয়াস। আরও জানালো আমাকে প্রস্তুত হওয়ার আদেশ দিয়েছে রানী। ভান করার বুদ্ধি দিল চার্মিয়ন। ওর কথা অনুযায়ী একটা প্যাপিরাস খণ্ডে লিখলাম, আমার শরীর খারাপ, তোমার সঙ্গে সিলিসিয়াস যেতে পারছি না বলে দুঃখিত, আলোচনা করা দরকার তোমার, তুমিই যাও। প্যাপিরাসটা রানীর কাছে নিয়ে গেল চার্মিয়ন নিজেই। সেরাতেই উত্তর পাঠাল ক্লিওপেট্রা, মরতে না চাইলে প্রস্তুত হয়ে নাও, তোমাকে আলেকজান্দ্রিয়ায় রেখে যাব না আমি। নির্ধারিত দিনে আমাকে কড়া পাহারায় নিয়ে ওঠানো হলো ওর নৌবহরের একটা বড় নৌকায়। আয়োজন দেখে মনে হলো আলোচনা নয়, যুদ্ধ করতে সিলিসিয়া যাচ্ছে সে। পালতোলা একটা ছোট জাহাজও ছিল বহরে, সেটার মাস্তল সোনার, ডেকের উপর কাঠের রেলিংয়ের বদলে সোনার রেলিং বসানো। জাহাজটা কার অনুমান করতে কষ্ট হলো না মোটেও। ক্লিওপেট্রার জাহাজটার সামনে পিছনে দুপাশে পাহারা দেওয়ার নৌকাগুলো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধীর গতিতে এগিয়ে চলল। একেবারে পিছনে রইলাম আমরা বন্দী বা চাকর চাকরানি আর দাসেরা। দ্বিতীয় দিন সন্ধ্যায় জোপাতে যাত্রা বিরতি করল ক্লিওপেট্রা। রাত কাটালাম সেখানেই। সকালে বাতাস পড়ে গেল। খুবই ধীর গতিতে এগুতে হলো আমাদের। আমাকে সবসময় শেকল দিয়ে বেঁধে রাখা হতো। আমার থেকে 10 হাত দূরে
দুজন রক্ষী খোলা তরবারি হাতে বসে থাকত। এক মুহূর্তের জন্যেও আমার উপর থেকে চোখ সরাত না ওরা। এক রাতে ভিতরে এসে ঢুকল ওদের নেতা। আমাকে আশ্চর্য করে দিয়ে বাইরে যাওয়ার হুকুম দিল রক্ষী দুজনকে। ওরা চলে যাওয়ার পর হাসি মুখে এসে বসল আমার কাছে। আমার নাম ব্রেসান, নিজের পরিচয় দিল সে। কথা বলতে ইচ্ছে করছিল না, তবুও ভদ্রতার খাতিরে বললাম, আমার হাত পা শেকল দিয়ে বাঁধা ব্রেসান। শুধু তাই নয়, এখন আমি মিশরের সবচেয়ে হতভাগ্য লোক। চাইলেও তোমার উপকার করতে পারবো না। ভুল ভেবেছেন, উপকার নিতে নয়, করতে এসেছি আমি। অবাক হলাম, কিভাবে? ম্যাডাম চার্মিয়নের ইচ্ছায়। বুঝলাম চার্মিয়ন হাত করেছে লোকটাকে। মনে মনে মেয়েটার চাতুর্যের প্রশংসা না করে পারলাম না। ম্যাডাম চার্মিয়ন কি ইচ্ছে করেছেন জানতে পারি কি? আপাতত আপনার সঙ্গে পরিচিত হতে বলেছেন, কথাবার্তার মাধ্যমে আপনার একাকিত্ব দূর করতে বলেছেন। একটা দীর্ঘশ্বাস ফেললাম। প্রয়োজন ছাড়া লোকের সঙ্গে কথা বলতে মোটেও ভালো লাগে না আমার। তাছাড়া ব্রেসানের চেহারা, মুখের ভাব, ঠোঁটের হাসি কোনোটাই ভালো নয়, তাই উৎসাহ পেলাম না মোটেও। তারপরও চার্মিয়নের ইচ্ছাকে দাম দিতে হবে ভেবে বললাম, বলো ব্রেসান, কি বলতে চাও তুমি? আমি মনোযোগ দিয়ে শুনছি তোমার কথা। সেদিন দারুণ লড়েছেন আপনি। ওরকম বাহাদুরের মতো আর কাউকে কখনো লড়তে দেখিনি আমি। আপনি মিশরের আদি অধিবাসীদের গর্ব, মহান হারমাচিস। আবারও আশ্চর্য হলাম। আমাকে মহান বলে ডাকত শুধু চার্মিয়ন। ভাবলাম হয়তো সেই শিখিয়ে দিয়েছে। আমিও একজন আদি অধিবাসী। গলাস্বর যথাসম্ভব খাদে নামিয়ে বলল ব্রেসান। মিথ্যে পরিচয়ে চাকরি করছি রানীর সেনাবাহিনীতে। জানলে আমাকে বের করে দেবে রানী। কথাটা কাউকে বলবেন না দয়া করে। আমি পাগল নই ব্রেসান, তোমার আসল পরিচয় পেয়ে খুব ভালো লাগলো। অনেকদিন পর একজন আপন মানুষকে দেখলাম। ফিসফিস করে বললাম আমিও। ম্যাডাম চার্মিয়নও আমাকে বলেছেন যে আপনাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে আটকে রেখেছেন রানী। আপনি চিন্তা করবেন না মহান হারমাচিস, আমি আছি আপনার পাশে। যাই হোক, আপনার লড়াই দেখে খুব ভালো লাগলো সেদিন। আসলে আপনাকে বাধা না দিয়ে কোনো উপায় ছিল না। বুঝতেই পারছেন রানীর চাকরি করি। আরও বেশ কিছুক্ষণ খেজুরে আলাপের পর বিদায় নিল ব্রেসান। দুদিন পর টোরাস নদীর তীরে প্রাচীন শহর টার্সিসের ঘাটে নৌবহরকে থামতে আদেশ দিল ক্লিওপেট্রা। টার্সিস পার হলেই সিলিসিয়া। ঘাটে নামার সময় দেখলাম ক্লিওপেট্রার যাওয়ার খবর পেয়ে শত শত লোক জড়ো হয়েছে সেখানে। ওকে জাহাজ থেকে নামতে দেখে হৈ হৈ করে উঠল জনতা। ওর নামে জয়ধ্বনি দিল ওরা। 7 সাগর পার হয়ে এসেছেন দেবী ভেনাস। দেবতা বাক্কাসের সঙ্গে দেখা করতে এসেছেন দেবী ভেনাস। ক্লিওপেট্রাকে স্বাগত জানাতে আর সবার মতো ডেলিয়াসও হাজির হয়েছিল। শয়তানটাকে দেখে মেজাজটা বিগড়ে গেল আমার। ক্লিওপেট্রা জাহাজ থেকে নামা মাত্রই শুরু হল ওর মিথ্যা ভাষণ। জনতা ভুল বলেছে পৃথিবীর ঐশ্বর্য। দেবী ভেনাসও আপনার মতো এতটা সুন্দরী ছিলেন না। কাছেই দাঁড়িয়ে থাকায় ডেলিয়াসের একটা শব্দ শুনতে অসুবিধা হল না আমার। সুন্দরী শ্রেষ্ঠা, প্রশংসা অব্যাহত রাখল ডেলিয়াস। আপনার সম্মানে আজ রাতে ভোজসভার আয়োজন করেছেন মহান অ্যান্টনি। আপনার পদধূলি পেলে নিজেদের সম্মানিত বোধ করব আমরা। কোনো মন্তব্য না করে মুখ ঘুরিয়ে নিল ক্লিওপেট্রা। বার কয়েক এদিক ওদিক তাকিয়ে কি যেন বলল চার্মিয়নকে। চার্মিয়ন সেটা আবার শোনাল ডেলিয়াসকে। মহান ডেলিয়াস, মহান অ্যান্টনি রানীর জন্যে ভোজসভার আয়োজন করেছেন শুনে খুবই ভালো লেগেছে তার। কিন্তু মিশরের রানী সবসময় ব্যতিক্রম। এই সাক্ষাৎটাকে স্মরণীয় করে রাখার জন্যে তিনি চান যে মহান অ্যান্টনি আজ রাতে আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। তিনি এলে রানী বুঝবেন কর্কশ ভাষায় বার্তা পাঠানোর জন্যে মহান অ্যান্টনি দুঃখিত। আর না এলে রানী একাই রাতের খাবার সারবেন। লম্বা ভ্রমণের কারণে রানী এখন ক্লান্ত মহান ডেলিয়াস, সুতরাং বিশ্রাম নেবেন তিনি। চার্মিয়নের কথা শেষ হওয়ার আগেই ঘুরে জাহাজের উদ্দেশ্যে রওনা হল ক্লিওপেট্রা। আর হাঁ করে দাঁড়িয়ে রইল ডেলিয়াস। রাতে ঠিক সময়ে হাজির হল অ্যান্টনি। নৌকার গুলুয়ে দাঁড়িয়ে লোকটাকে প্রথমবারের মতো দেখলাম আমি। টকটকে লাল রঙের একটা পোশাক পরে আছে সে। দারুণ দেখাচ্ছে ওকে। ওর চোখের মণি নীল, মাথায় কোকড়া কালো চুল। চেহারায় ভাবভঙ্গিতে স্পষ্ট প্রকাশ পাচ্ছে সে আর 10 জনের থেকে আলাদা। জন্মসূত্রে যারা রাজা হয় ওদের আচরণটাই হয় অন্যরকম। অ্যান্টনিও ওদের থেকে আলাদা নয়।
অ্যান্টনিকে স্বাগত জানাতে জাহাজের বাইরে অপেক্ষা করছিল ক্লিওপেট্রা। খুবই নরম রেশমি চাদরে মোড়ানো একটা গদির উপর বিশ্রাম করছিল সে। এদিক ওদিক না তাকিয়ে রাজকীয় ভঙ্গিতে হেঁটে সরাসরি ওর দিকে এগিয়ে গেল অ্যান্টনি। যতই এগুতে থাকল ততই ওর রাজকীয় চাল চলন কমতে থাকল এবং ক্লিওপেট্রার কাছাকাছি পৌঁছানোর পর একেবারে সাধারণ মানুষ হয়ে গেল সে। স্থানকাল পাত্র ভুলে হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রানীর দিকে। ক্লিওপেট্রাও প্রথমবার দেখেই পছন্দ করে ফেলেছে অ্যান্টনিকে। ওর চেহারাই সেটা স্পষ্ট বলে দিচ্ছে। অ্যান্টনির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল সে। রক্ত উঠে এলো ওর অনিন্দ সুন্দর মুখে। কোনো পুরুষের দিকে তাকিয়ে জীবনে প্রথমবারের মতো দৃষ্টি নত করতে বাধ্য হল সে। কোনো কথা না বলে ডান হাতটা অ্যান্টনির দিকে বাড়িয়ে দিল। গভীর আবেগে তাতে চুমু খেল অ্যান্টনি। পুরো ঘটনা দেখে ঈর্ষার আগুনে জ্বলতে লাগলাম আমি। মহান অ্যান্টনি, নরম কোকিল কণ্ঠে বলল ক্লিওপেট্রা। রাতের বাতাস সেই কণ্ঠটাকে বয়ে আনল আমার কাছে। আপনি আমাকে আসতে বলেছিলেন, হাজির হয়ে গেছি আমি। ক্লিওপেট্রাকে আসতে বলেছিলাম আমি, গম্ভীর কিন্তু আকর্ষণীয় গলায় বলল অ্যান্টনি। কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি দেবী ভেনাসকে। হেসে ফেলল ক্লিওপেট্রা। সিলিসিয়ায় পৌঁছানোর পর তৃতীয় রাতে আবার অ্যান্টনিকে দাওয়াত দিল ক্লিওপেট্রা। ইতিমধ্যে একটা পুরনো মন্দির কিনে ফেলেছে সে, থাকে ওখানেই। অ্যান্টনি আসবে বলে খুব সুন্দর করে সাজানো হলো মন্দিরটা। সোনা দিয়ে অলঙ্করণ করা খাবার টেবিল ঘিরে বসানো হলো সোনার হাতলওয়ালা পুরো গদি আটা 12টা চেয়ার। সোনার থালা বাসন সুন্দর করে সাজিয়ে রাখা হলো অতিথিদের জন্য। দেয়ালে ঝোলানো হলো সোনার সুতা দিয়ে নকশা করা লাল মখমলের কাপড়। পুরো 1 ঘন্টা খেটে বেচেতে খুব দামি পার্সিয়ান কার্পেট বিছালো দাসেরা। তারপর সেটার উপর বিশেষ কায়দায় বসানো হলো সোনার তার দিয়ে বানানো একটা জাল। কাঁটা ছেটে ফেলা অসংখ্য গোলাপ সুন্দর করে ছড়িয়ে দেওয়া হলো কার্পেটের উপর। সুবাসে ভেসে গেল সারা ঘর। জানি না কেন, হয়তো অপমান করার উদ্দেশ্যে ক্লিওপেট্রার আদেশে হাত পা বেঁধে আমাকে নিয়ে যাওয়া হলো মন্দিরে। চার্মিয়ন, আইরাস আর মেরাইরার সঙ্গে দাঁড় করানো হলো। লজ্জায় মাথা কাটা যাওয়ার দশা হলো আমার। নির্দিষ্ট সময় হাজির হলো অ্যান্টনি। প্রথমে কিছুক্ষণ হালকা কথাবার্তা বলল ক্লিওপেট্রার সঙ্গে। ওর প্রশংসা করল 2-1 বার। তারপর খেতে আরম্ভ করল। খাওয়ার সময় একটা শব্দ উচ্চারণ করল না অ্যান্টনি। সেই সুযোগে বকবক করে গেল ডেলিয়াস। চোখ দুটোকে শাসনে রাখতে পারল না অ্যান্টনি। খাওয়ার ফাঁকে ফাঁকে বারবার তাকাল ক্লিওপেট্রার দিকে। ক্লিওপেট্রারও একই অবস্থা, একবার খায়, একবার অ্যান্টনিকে দেখে। আমার গায়ে ইচ্ছে করে একটা খোঁচা মারল চার্মিয়ন। খুবই নিচু গলায়, যেন আমি ছাড়া আর কেউ শুনতে না পায় এমনভাবে বলল, কিছু বুঝতে পারছেন মহান হারমাচিস? যা বুঝতে পারছিলাম সেটা কিছুতেই বুঝতে চাইছিলাম না। আমাকে দাস বলে সম্বোধন করার পর থেকে ক্লিওপেট্রাকে মনে প্রাণে ঘৃণা করতাম আমি। আবার ওর প্রতি আমার ভালোবাসাটাকেও ভুলতে পারছিলাম না কিছুতেই। সে দুঃখ পেলে খুব ভালো লাগতো আমার। আবার ওর দিকে অন্য কোনো পুরুষ ভালোবাসার বা প্রশংসার দৃষ্টিতে তাকালে গায়ে আগুন ধরে যেত। চার্মিয়নের প্রশ্নটা শুনে মুখ কালো করে দাঁড়িয়ে রইলাম, উত্তর দিলাম না। প্রেম শুরু হয়ে গেছে দুজনের মধ্যে। আবারও আমার কাঁধের কাছে মুখ নামিয়ে বলল চার্মিয়ন। কেঁপে উঠলাম আমি। খাওয়া শেষ হলে মদের পাত্র হাতে আবার গল্পগুজবে মেতে উঠল অতিথিরা। অ্যান্টনি জানতে চাইল, দেবী, তুমি এত সোনা পেলে কোত্থেকে? আর এই যে আমাদের এত লোককে দাওয়াত করে খাওয়াচ্ছ, তাও আবার ভিন দেশে এসে এত খরচ জোগাচ্ছ কিভাবে? এসব তো কিছুই নয় অ্যান্টনি, জবাব দিল ক্লিওপেট্রা। তবে একটা কথা ঠিকই বলেছ তুমি, আমাদের কিছু রহস্য আছে বটে। চোখ তুলে একবার আমার দিকে তাকালো ক্লিওপেট্রা। তীব্র ব্যঙ্গ দেখতে পেলাম ওর 2 চোখে। এবং সেই রহস্যকে কিভাবে কাজে লাগানো যায় সেটাও জানি আমরা। চমৎকৃত হলো অ্যান্টনি। আচ্ছা অ্যান্টনি, পাল্টা প্রশ্ন করল ক্লিওপেট্রা, একটা প্রশ্নের জবাব দাও তো। আজ রাতে তোমাকে আপ্যায়ন করতে কত খরচ হলো আমার? প্রশ্নটা যথেষ্ট অস্বাভাবিক, তাই থতমত খেয়ে গেল অ্যান্টনি। ওর হয়ে ডেলিয়াস বলল, 1000 সেস্টাসিয়া। ব্যঙ্গের হাসি হাসল ক্লিওপেট্রা।
অর্ধেক বলে ফেলেছেন আপনি ডেলিয়াস। যাই হোক, 2000 সেস্টাসিয়া 1 ঘন্টার ভেতরেই শেষ করে ফেললাম আমরা। শুনে কেমন লাগছে আপনার ডেলিয়াস? খুবই চমৎকার। এই না হলে মিশরের রানী? তাহলে তো আমার পরের কথাটা শুনলে মূর্ছা যাবেন আপনি। প্রতি রাতে খাবারের পর প্রায় 10,000 সেস্টাসিয়া পান করি আমি। কি? হতভম্ব হয়ে গেল অ্যান্টনি। ঠোঁট বাঁকা করে হাসল ক্লিওপেট্রা। কাছেই দাঁড়িয়ে থাকা এক দাসকে উদ্দেশ্য করে বলল, আমার ভিনেগার নিয়ে আয়। আদেশ পালিত হল তৎক্ষণাৎ। ভিনেগারের পাত্রটা হাতে নিয়ে আবার হাসল ক্লিওপেট্রা। তাকাল অ্যান্টনির দিকে। আগ্রহের অতিশয্যে সামনের দিকে ঝুঁকে এলো লোকটা। ওর দেখা দেখি অন্যরাও। ক্লিওপেট্রা কি করে দেখতে চায় সবাই। গলায় একটা মুক্তোর হার পরেছিল ক্লিওপেট্রা। সেটা খুলে হাতে নিল সে। বেছে বেছে সবচেয়ে বড় মুক্তোটা খুলল হাট থেকে। মুক্তোটা দেখা মাত্রই চিনতে পারলাম আমি। মেনকাও রায়ের সমাধি থেকে পেয়েছিলাম ওটা। কেউ কিছু বুঝে ওঠার আগেই মুক্তোটা ভিনেগারের পাত্রের মধ্যে ছেড়ে দিল ক্লিওপেট্রা। হায় হায় করে উঠল অ্যান্টনির সেনাপতিরা। আর খুশিতে চকচক করে উঠল অ্যান্টনির দু চোখ। কড়া ভিনেগারের স্পর্শে কিছুক্ষণের মধ্যেই গলে গেল মুক্তোটা। তারপর পাত্রটা হাতে নিল ক্লিওপেট্রা। ভালোমতো কয়েকবার নাড়ানোর পর এক চুমুকে গিলে ফেলল সবটুকু তরল। কথা বন্ধ হয়ে গেল সবার। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিল অ্যান্টনি। আর ডেলিয়াস চেঁচিয়ে উঠল, এই না হলে রানী? কথাটা বোধহয় খুব ভালো লাগলো ক্লিওপেট্রার। আবার আদেশ দিল, দাস, যা তো, আরও ভিনেগার নিয়ে আয়। অ্যান্টনির সম্মানে আজ একটা মুক্তো বেশি খাবো আমি। বলে হাট থেকে আরও একটা মুক্তো খুলে নিল সে। ওই মুক্তোটাও মেনকাও রায়ের সমাধি থেকে পেয়েছিলাম। না না, লাফিয়ে উঠে দাঁড়ালো অ্যান্টনি। দেবতা বাক্কাসের দোহাই, আর নয় ক্লিওপেট্রা। যা দেখার দেখেছি আমি, যা বোঝার বুঝেছি। বলতে বলতে ক্লিওপেট্রার হাত থেকে ভিনেগারের পাত্রটা কেড়ে নিল সে। ক্লিওপেট্রার দম্ভ আমিও সহ্য করতে পারছিলাম না। চেঁচিয়ে উঠলাম, মেনকাও রায়ের অভিশাপ নামার সময় হয়েছে ক্লিওপেট্রা। কথাটা শুনে প্রথমে ভয়ে সাদা, পরে রাগে লাল হয়ে গেল ক্লিওপেট্রার চেহারা। রক্তচক্ষু মেলে তাকালো আমার দিকে। ওর দেখা দেখি বাকিরাও। দাসের বাচ্চা দাস! স্থানকাল পাত্র ভুলে রাগে চেঁচিয়ে উঠল ক্লিওপেট্রা। মুখ বন্ধ করে রাখ তুই, নইলে তোকে মুগুর পেটা করার আদেশ দেব। ব্রেনাস, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? নিয়ে যাও ওই দাসের বাচ্চাটাকে, আটকে রাখো আবার। টানতে টানতে আমাকে খাবার ঘরের বাইরে নিয়ে এলো ব্রেনাস। দু একজন রক্ষী আসতে চাইল আমাদের সঙ্গে। লাগবে না, হাত পা বাঁধা, পালাতে পারবে না কোথাও। রানীকে পাহারা দাও তোমরা, বলে ওদের নিবৃত করল ব্রেনাস। তারপর খুব তাড়াতাড়ি কেউ দেখে ফেলার আগেই মন্দিরের অন্ধকার পাতালের দিকে নিয়ে গেল আমাকে। কিছুই চিনতাম না আমি, তাই অন্ধের মতো অনুসরণ করলাম ওকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমাকে নিয়ে ব্রেনাস ঢুকল একটা ঘরে। গলার স্বর একেবারে খাদে নামিয়ে বলল, ম্যাডাম চার্মিয়ন না আসা পর্যন্ত টু শব্দ না করে বন্দী হয়ে থাকুন এখানে। বাইরে থেকে তালা আটকে চলে গেল সে। কাঠের পাটাতনের উপর ক্ষীণ হতে হতে একসময় মিলিয়ে গেল ওর পায়ের আওয়াজ। চারদিক নীরব হয়ে গেল। অনেকক্ষণ পাতাল কক্ষটার ঠান্ডা মেঝেতে বসে রইলাম আমি। এলো না চার্মিয়ন। শেষ পর্যন্ত ঘুমে ঢুলতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়লাম মেঝেতে, ঘুমিয়ে গেলাম। বাইরে থেকে তালা খোলার আওয়াজ পেয়ে ভেঙে গেল ঘুম। চোখ মেলে তাকালাম। ঘরের ভিতরে এসে দাঁড়ালো চার্মিয়ন। কোনো ভূমিকা না করে বলল, আপনার খুব বিপদ মহান হারমাচিস, একটু দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলুন আমার সঙ্গে। বলতে বলতে আমার হাত পায়ের বাঁধন খুলে দিল সে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে কথা না বাড়িয়ে অনুসরণ করলাম ওকে। অল্প কিছুক্ষণের মধ্যেই একটা সিঁড়ি বেয়ে হাজির হলাম একটা প্যাসেজে। প্যাসেজটা শেষ হলো দুমুখী একটা রাস্তায়। বাম দিকেরটা ধরে এগিয়ে গিয়ে একটা বন্ধ দরজার সামনে থেমে দাঁড়ালো চার্মিয়ন। ঘাড় ঘুরিয়ে একবার দেখল আমাকে, তারপর দরজাটা খুলে ঢুকে গেল ভিতরে। একবার মাত্র দ্বিধা করে আমিও ঢুকে পড়লাম। সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল চার্মিয়ন। একটা প্রদীপ জ্বালল সে। খুব বেশি বাড়ালো না আলোটা। অর্ধেক আলো অর্ধেক আধারে তাকালাম চারদিকে। বেশি বড় নয় ঘরটা। একপাশে একটা মাত্র জানলা, তাও আবার বন্ধ। আয়নাওয়ালা একটা কাঠের আলমারি, কাঠের 3টে পুরনো চেয়ার, একটা কাঠের টেবিল আর একটা বিছানা চোখে পড়ল। বিছানার উপর ভাঁজ করে রাখা একটা মশারিও দেখতে পেলাম। একটা চেয়ারের দিকে ইঙ্গিত করে বলল চার্মিয়ন, বসুন মহান হারমাচিস, এটা আমার ঘর।
আগেই বুঝেছিলাম। বসলাম চেয়ারটাতে। মশারি সরিয়ে বিছানার উপর আমার মুখোমুখি বসে পড়ল মেয়েটা। ব্রেনাস আপনাকে নিয়ে যাবার পর রানী কি বলল জানেন? আমি ছিলাম না তখন সেখানে। বলল, আজকের রাতটাই হারমাচিসের জন্য শেষ রাত। আগামীকাল সূর্য ডোবার আগেই ওকে শুলে চড়াবো আমি। কোনো মন্তব্য করলাম না। রানী আপনাকে সঙ্গে নিয়ে এসেছে কেন জানেন? কারণ আলেকজান্দ্রিয়ায় আমাকে রেখে আসতে ভয় পাচ্ছিল সে। আমি ওকে জাদু করতে পারি না। আসল কথা হচ্ছে, আপনাকে গোপনে খুন করানোর জন্য এখানে এনেছে সে। আসলে বিদ্রোহের পরই আপনাকে মৃত্যুদণ্ড দিত। আমি বলে কয়ে ঠেকালাম। বললাম, আপনি পুরোহিত, পিরামিডের রহস্য জানা আছে আপনার। সুতরাং আপনার উপর প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার সঙ্গে প্রেমের ভান করা এবং আপনাকে কাবু করে আপনার মাধ্যমে গুপ্তধন হাতিয়ে নেওয়া। অ্যান্টনির বার্তা পাওয়াতে আপনাকে বাঁচিয়ে রাখাটা জরুরি হয়ে পড়ল ওর জন্যে। তখন সত্যিই যুদ্ধ করার ইচ্ছে ছিল ওর। কিন্তু শুধু পিরামিড অফ ফান নয়, মিশরের সব পিরামিড থেকে পাওয়া গুপ্তধন যুদ্ধে লাগালেও জিততে পারত না সে। অনেক আগেই সেটা বুঝেছিলাম আমি। আরও বুঝেছিলাম, যুদ্ধে পরাজিত হলেও আসলে কোনো ক্ষতি হবে না ওর। অ্যান্টনিও ওকে দেখার পরে গলে যাবে, নিজের রানী বানিয়ে নেবে। ওর কপালে যেন যন্ত্রণাদায়ক শাস্তি জোটে, সেজন্য অন্য বুদ্ধি বের করতে হলো আমাকে। গুপ্তধন পাওয়ার পর ওকে ক্রমাগত লোভ দেখালাম আমি। বললাম, এত সম্পদ উড়িয়ে দেয়া ঠিক হবে না। যুদ্ধ করে কোনো লাভ নেই, পরাজয় নিশ্চিত। ওর সঙ্গে দেখা হলেই এসব বলতাম আমি। শেষ পর্যন্ত মত পাল্টাতে বাধ্য হলো সে। আলোচনার জন্যে সিলিসিয়াস আসতে রাজি হলো। এত বড় কুচুকরি তুমি! নিঃশব্দে হাসল চার্মিয়ন। জানি খুব খারাপ একটা কাজ করেছি, কিন্তু ভেবে দেখুন, আমি যদি কাজটা না করতাম তাহলে কি আজ বেঁচে থাকতেন আপনি? চুপ করে রইলাম। আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্যে আরও জঘন্য কাজ করতে পারি আমি। একটা দীর্ঘশ্বাস ফেললাম। আবার হাসল চার্মিয়ন। বলল, আপনি ক্লিওপেট্রাকে বাঁচিয়ে রাখার জন্যে আপনার সম্মান, ভবিষ্যৎ আর প্রতিজ্ঞা, এই তিনটাকে খুন করেছেন। আর আমি আপনাকে বাঁচিয়ে রাখার জন্যে ম্যানকাও রায়ের অভিশাপ আমার উপর নিয়েছি। কার কাজটা মহৎ, মহান হারমাচিস? এসব প্রশ্নের কোনো উত্তর হয় না। আমাকে চুপ করে থাকতে দেখে তৃতীয়বারের মতো হাসল চার্মিয়ন, কিন্তু হাসিটা ঠিকমতো ফুটল না ওর ঠোঁটে। হাসির আড়ালে লুকিয়ে থাকা বেদনাটাই আমার চোখে বেশি ধরা পড়ল। আপনাকে একটা জিনিস দেখানোর আছে, আসুন আমার সঙ্গে। খুব গোপন একটা পথ দিয়ে নিয়ে যাব আপনাকে, কেউ দেখতে পাবে না। বলতে বলতে জানলার কাছে এগিয়ে গেল চার্মিয়ন। গোপন কোনো কবজায় চাপ দিল। 5 কিউবিক লম্বা আর 4 কিউবিক চওড়া একটা কাঠ সরে গেল নিঃশব্দে। একটা প্যাসেজ দেখতে পেলাম জানলার পাশে। আমাকে ভিতরে ঢুকতে ইঙ্গিত করল চার্মিয়ন। কোনো কথা না বলে ঢুকে গেলাম অন্ধকার প্যাসেজটার ভিতর। তারপর ভিতর থেকে আরেকটা কবজায় চাপ দিয়ে গোপন পথটা বের করে দিল মেয়েটা। একটা কথা, আমার কাঁধের কাছে মুখ নামিয়ে এনে ফিসফিস করে বলল চার্মিয়ন, যদি বেঁচে থাকতে চান তাহলে যা দেখবেন বা শুনবেন তাতে মাথা গরম করবেন না দয়া করে। করলে আপনিও মরবেন, আর আপনাকে সাহায্য করার দায়ে আমিও বেঁচে থাকব না। কথাটা মনে রাখলে আমার উপকারের প্রতিদান দেয়া হয়েছে বলে মনে করব আমি। বিড়ালের মতো নিঃশব্দে সামনে এগুলাম আমরা। অনেক দূর থেকে হালকা কথাবার্তার আওয়াজ ভেসে আসছিল। যতই এগুলাম সামনে, আওয়াজটা ততই বাড়তে লাগল। একসময় সামনে একটা কাঠের দেয়াল দেখতে পেয়ে থেমে দাঁড়ালো চার্মিয়ন। বুঝলাম, ওই দেয়ালটা আসলে প্যাসেজের দ্বিতীয় গোপন দরজা। সামনে একটা ছিদ্র দিয়ে কিছুটা আলো আসছে। আমার কাঁধের কাছে মুখ এনে ফিসফিস করে বলল চার্মিয়ন, ভেতরে দেখুন। কথা মতো কাজ করলাম। আরেকটা কক্ষ দেখতে পেলাম। কক্ষটা কার অনুমান করতে কষ্ট হলো না মোটেও। আমার থেকে 10 কিউবিটের মতো দূরে অত্যন্ত দামি আর বিলাসবহুল একটা বিছানায় বসে আছে ক্লিওপেট্রা, ওর পাশে অ্যান্টনি। আমার আতিথেয়তায় তুমি সন্তুষ্ট অ্যান্টনি? ক্লিওপেট্রার প্রশ্নটা স্পষ্ট শুনতে পেলাম। হ্যাঁ, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কেন এত খরচ করলে তুমি? আমাকে তুষ্ট করার জন্যে, নাকি তুমি যুদ্ধ করতে ভয় পাচ্ছ? যুদ্ধ? তুমি মিশর দখল করতে চাও অ্যান্টনি? শুধু একবার হ্যাঁ বলো, আমি বিনা যুদ্ধে তোমাকে মিশর দিয়ে দেব। একটা কথা তুমি ঠিকই বলেছ, তোমাকে তুষ্ট করতে চাই আমি, কিন্তু সেটা যুদ্ধ এড়ানোর জন্যে নয়, বরং। নাটকীয়ভাবে থেমে গেল ক্লিওপেট্রা। বরং? অনেকক্ষণ চুপ করে রইল ক্লিওপেট্রা।
এক দৃষ্টিতে তাকিয়ে রইল অ্যান্টনির দিকে। তারপর বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অ্যান্টনি, এই জন্যই তোমাকে তুষ্ট করতে চাই। তোমাকে প্রথমবার দেখার পরই কি যে হয়ে গেল আমার। তুমিও কি আমাকে ভালোবাসো অ্যান্টনি? তুমি কি আমাকে ভালোবাসা দিতে পারবে? ক্লিওপেট্রার প্রশ্ন শেষ হওয়া মাত্র হাঁটু গেড়ে ওর পায়ের কাছে বসে পড়ল অ্যান্টনি। বলল, আমিও তোমাকে ভালোবাসি ক্লিওপেট্রা। তুমি তো আমাকে প্রথমবার দেখে ভালোবেসেছ, আর আমি তোমার কথা প্রথমবার শুনেই তোমাকে মন দিয়ে ফেলেছি। দেবতাদের শপথ, আমার আত্মার শপথ, আমার রাজত্বের শপথ, আমি তোমাকে ভালোবাসি ক্লিওপেট্রা। তুমি আমাকে বিশ্বাস করো, কোনো দিন ঠকাবো না তোমাকে। একটা কথাও বলল না ক্লিওপেট্রা, আগের মতোই তাকিয়ে রইল অ্যান্টনির দিকে। একটু আগে বললে ওই দাসের বাচ্চা দাস হারমাচিস ঠকিয়েছে তোমাকে, বলে চলল অ্যান্টনি। তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে তোমাকে ধোঁকা দিয়েছে, এজন্যে এখন আর কোনো পুরুষকে বিশ্বাস করো না তুমি। কিন্তু আমাকে একবার সুযোগ দাও, আমাকে গ্রহণ করলে ঠকবে না তুমি। হারমাচিসের মতো ওই দাসটার কথা বাদ দাও। অনেকক্ষণ পর মুখ খুলল ক্লিওপেট্রা। আগামীকাল ভোরে ওকে হত্যা করা হবে। খুব ভালো হবে ক্লিওপেট্রা, খুব ভালো হবে। বলতে বলতে ক্লিওপেট্রাকে জড়িয়ে ধরল অ্যান্টনি। প্রবল আবেগে ঠোঁটে চুমু খেল, সাড়া দিল ক্লিওপেট্রা। কিন্তু দীর্ঘ সময় পর জানতে চাইল সে, তোমার স্ত্রী ফুলভিয়ার কি হবে? আমাকে কিছুতেই মেনে নেবে না সে। তোমার জন্য ওকে ত্যাগ করতে রাজি আছি আমি। তোমার জন্য সারা পৃথিবীকে ছেড়ে দিতেও কোনো অসুবিধা নেই আমার। অ্যান্টনিকে জড়িয়ে ধরল ক্লিওপেট্রা। চোখ নামালাম আমি। কাঁদতে কাঁদতে ফিরে এলাম চার্মিয়নের ঘরে। আমাকে কাঁদতে দেখে চুপ করে রইল চার্মিয়ন, কিন্তু আমার কান্না থামছে না দেখে বলল, আপনার হাতে সময় খুব কম মহান হারমাচিস, পালাতে হবে আপনাকে। দেরি হয়ে গেলে আর সুযোগ পাবেন না। শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা বই ক্লিওপেট্রা। পড়ছিলাম এর 6ষ্ঠ পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।